হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি শুভজিৎ দাস, তোমাদের কেমিস্ট্রি টিচার। আমাদের ইউটিউব চ্যানেল স্টুডেন্ট বাংলায় তোমাদের সকলকে স্বাগত। আজ কেমিস্ট্রির আরেকটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন। প্রথমে একটা কথা বলি, তোমরা ছোটবেলায় পড়েছো সন্ধি বিচ্ছেদ। সেখানে যদি আমি করি পরমাণুর সন্ধি বিচ্ছেদ কি হবে? পরম যুক্ত অণু। পরম মানে একদম ছোট, মানে সবচেয়ে ছোট অণুকেই বলা হচ্ছে পরমাণু। তো তোমাদের আজকে একটা নতুন গল্প শোনাচ্ছি। 19বিংশ শতাব্দী প্রথম দিকে জন ডাল্টন নামের একজন বিজ্ঞানী ছিল। তিনি প্রথম মতবাদ প্রচার করেন যে পরমাণু অবিভাজ্য। অবিভাজ্য মানে পরমাণুকে কোনোভাবে ভাঙা যায় না। এটা অনেক দিন ধরে এই মতবাদ প্রচার ছিল, পরমাণু অবিভাজ্য, সবাই এটা মেনেই চলতো। কিন্তু পরবর্তীকালে যখন আলফা রশ্মি, গামা রশ্মি প্রচলন হলো, তখন জানা গেল না, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকেও ভাঙা যায়। পরমাণুকে বিভিন্ন, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরো অনেকভাবেই ভাঙা যায়। তো এই গল্পগুলো সব বলবো আস্তে আস্তে। তো শুরু করা যাক আজকের ক্লাস, অ্যাটমিক স্ট্রাকচার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ডাল্টনের পরমাণুবাদ। তো বললামই জন ডাল্টন কি বলেছিলেন? পরমাণু অবিভাজ্য। তো তিনি তার পরমাণুবাদটা ছিলই হচ্ছে পরমাণু অবিভাজ্য, এর উপর বেস করেই। তো ইনি হচ্ছে স্যার বিজ্ঞানী জন ডাল্টন। তো তিনি কতগুলো পরমাণুবাদের স্বীকার্য আমি বলতে যাচ্ছি, সেগুলো একটা নোট ডাউন করো। প্রথম স্বীকার্য কি বলেছিলেন তিনি? সেটা হচ্ছে পদার্থ কণার সমন্বয় গঠিত। পদার্থ ক্ষুদ্রতম কণার সমন্বয়ে গঠিত। এই ক্ষুদ্রতম কণাকেই তিনি পরমাণু হিসেবে আখ্যা দিয়েছেন। পদার্থ বিভিন্ন ক্ষুদ্রতম কণা নিয়ে গঠিত বা কণার সমন্বয়ে গঠিত, সেই ক্ষুদ্রতম কণাকেই তিনি পরমাণু বলে আখ্যা দিয়েছেন। বুঝে গেছো? নেক্সট বলছে একই পদার্থের বিভিন্ন পরমাণুর আকার এবং ভর একই হয়। মানে একটা ধরো ইটের মধ্যে যে পরমাণু আছে, তার সমস্ত পরমাণুর আকার এবং ভর কিন্তু একই হবে। কিন্তু ইটের সাথে আরেকটা কোনো সলিড কোনো বস্তু যদি আনো, যেমন ধরো পাথর বা অন্য কিছু, তার আবার যে পরমাণুগুলো আছে, এই দুটোর মধ্যে ডিফারেন্স পাওয়া যায়। তো নেক্সট স্বীকার্য কি বলছে? একই পদার্থের পরমাণুর ভর ও আকার অভিন্ন। বুঝলে? একই পদার্থের বিভিন্ন পরমাণুর আকার এবং ভর অভিন্ন। এটা হচ্ছে 2 নম্বর স্বীকার্য। 3 নম্বর স্বীকার্যটা খুব ইম্পর্টেন্ট, তিনি যেটা বলেছিলেন সেটা এক্ষুনি বললাম তোমাদের, যে পরমাণু অবিভাজ্য। 3 নম্বর স্বীকার্য কি বলছে? 3 নম্বর স্বীকার্য বলছে পরমাণু অবিভাজ্য, মানে পরমাণুকে আর কোনোভাবে ভাঙা যায় না। ঠিক আছে, মুছে দিচ্ছি এই 3টে স্বীকার্য। চার নম্বর স্বীকার্য কি বলছে? 4 নম্বর স্বীকার্য বলছে পরমাণু রাসায়নিক
বিক্রিয়ায় অংশগ্রহণ করে। কি বললাম? পরমাণু বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এটা হচ্ছে 4 নম্বর স্বীকার্য। 5 নম্বর স্বীকার্যটা আরো বেশি ইম্পর্টেন্ট। 4টে স্বীকার্য হয়ে গেল, দেখে না, এটা 4 নম্বর স্বীকার্য বলেছি। 5 নম্বর স্বীকার্যটা হচ্ছে পূর্ণ সংখ্যার অনুপাতে, পূর্ণ সংখ্যার অনুপাতে পরমাণু যুক্ত হয়ে যৌগ গঠন করে। তো কি বললাম? পূর্ণ সংখ্যার অনুপাতে বিভিন্ন পরমাণুগুলি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে যৌগ গঠন করে। উদাহরণ যেমন সবচেয়ে সহজ একটা এক্সাম্পল নিচ্ছি, দুই অণু হাইড্রোজেন এবং 1 অণু অক্সিজেন যুক্ত হয়ে কি হয়েছে? 2 অণু জলের সৃষ্টি হয়েছে। 2 অণু হাইড্রোজেনের সাথে 1 অণু অক্সিজেন যুক্ত হয়ে 2 অণু জলের সৃষ্টি হয়েছে। তো 5 নম্বর স্বীকার্যটা কি বলছেন? ডাল্টন 5 নম্বর স্বীকার্যটা কি বলছেন? পূর্ণ সংখ্যার অনুপাতে পরমাণুগুলি যুক্ত হয়ে যৌগ গঠন করে, এটা হচ্ছে 5 নম্বর স্বীকার্য। তো 5টা স্বীকার্য নিশ্চয়ই খাতায় নোট ডাউন করে নিয়েছো। তো পরের স্লাইডে যাচ্ছি। এবারে দেখো, 1911 সালের আগে অবধি ডাল্টন যে পরমাণু বার্তা বলেছিলেন যে পরমাণু অবিভাজ্য, সবাই সেটা মেনে নিয়েছিল, কিন্তু রাদারফোর্ড এলেন, তিনি কি বললেন? না, পরমাণু অবিভাজ্য নয়, পরমাণুকেও আরো ছোট ছোট ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। তখন ডাল্টন কি বললেন? কিভাবে? তুমি দেখাও কিভাবে। তো তখন রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। কি এক্সপেরিমেন্ট করেছিলেন? তিনি একটা সোনার পাত নিয়েছিলেন। মেয়েরা, মানে মহিলারা বা মেয়েরা অনেক গয়না করে, সোনার গয়না, তো সেরকম একটা সোনার পাত নিয়েছিলেন। তার উপরে আলফা কণা বারবার এরকম আলফা কণা দিয়ে আঘাত করছিলেন। তো তিনি একটা অদ্ভুত ঘটনা লক্ষ্য করেন। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে এই চিত্রের মাধ্যমে তোমাকে বোঝাচ্ছি। এগুলো হচ্ছে আলফা কণা, ঠিক আছে? তিনি দেখলেন যদি 100টা আলফা কণা পাঠানো হয়, তাহলে দেখছেন 90টা আলফা কণায় কিন্তু ওই সোনার পাতটাকে ভেদ করে চলে যাচ্ছে, কোনো রকম তার হেরফের হচ্ছে না, কোনো রকম বিক্ষিপ্ত হচ্ছে না। সে 90টা রশ্মি এরকম ভাবে সোজাসুজি বেরিয়ে যাচ্ছে। কিন্তু বাকি 10টার মধ্যে 9টা রশ্মি দেখতে পাচ্ছেন কি এরকম বেরিয়ে অন্যদিকে চলে যাচ্ছে, মানে ডেভিয়েট হয়ে যাচ্ছে, মানে এরকম লেগে অন্যদিকে বেরিয়ে যাচ্ছে। তার মধ্যে কি 10টার মধ্যে 9টা হয়ে গেল এরকম বিক্ষিপ্ত ভাবে চলে যাচ্ছে। আর একটা রশ্মি, মাত্র 100টার মধ্যে একটা রশ্মি কি হচ্ছে? 180 ডিগ্রি কোণে কিন্তু ঘুরে আবার চলে আসছে। যেখান থেকে আলফা রশ্মিটা নির্গমন হচ্ছে, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, আবার 180 ডিগ্রি কোণে কিন্তু চলে আসছে। এই দেখো, এই যে যেটা আসছে নীল কালার দিয়ে ডিনোট করা হয়েছে, দেখো বুঝতে পারো খুব সহজেই। 90টা রশ্মি এরকম ভাবে বেরিয়ে যাচ্ছে, দেখো সোজাসুজি বেরিয়ে যাচ্ছে, কোনো ব্যাপার নয়। গ্রিন কালারের যে রেগুলো সেটা এখানে লেগে 90 ডিগ্রি কোণে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে নীল কালারেরটা দেখো,
সেটা 180 ডিগ্রি কোণেই আবার কিন্তু ব্যাক করে চলে আসছে। তার মানে রাদারফোর্ডের মডেলটা বুঝতে পারলে যে একটা আলফা কণার উৎস থাকতে হবে, আলফা কণার উৎস থেকে ক্রমাগত আলফা রশ্মি নির্গমন হবে এবং সোনার কোনো পাতার উপর দিলে 100টা রশ্মির মধ্যে 90টা রশ্মি তাকে ভেদ করে চলে যাবে, 9টা রশ্মি 90 ডিগ্রি কোণে ডেভিয়েট হয়ে যাবে, আর মাত্র একটা রশ্মি 100টা রশ্মির মধ্যে একটা রশ্মি 180 ডিগ্রি কোণে আবার ফিরে আসবে। তো তিনি কি ভাবলেন? তো তিনি এখান থেকে ভাবলেন যে আলফা রশ্মি তো পজিটিভ, আলফা রশ্মি পজিটিভ চার্জ। তো তিনি কি ভাবলেন? তোমরা ছোটবেলায় পড়েছো পজিটিভ সবসময় পজিটিভকে ডেভিয়েট করে পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে। তো তিনি ভাবলেন যখন আলফা রশ্মি পজিটিভ যখন কোন জায়গা থেকে 180 ডিগ্রি কোণে ঘুরে আসে তাহলে কি নিশ্চয়ই ওখানে পজিটিভ থাকবে। সেটা সবচেয়ে সহজভাবে তিনি বললেন, ধরো এটা যাচ্ছে, নব্বইটা রশ্মি কি হলো এরকম ভাবে সোজা বেরিয়ে গেল, 90টা রশ্মি এরকম ভাবে সোজা বেরিয়ে গেল যেটা দেখালাম। তার মধ্যে বাকি 10টার মধ্যে 9টা রশ্মি এরকম ভাবে ডেভিয়েট হয়ে যাচ্ছে 90 ডিগ্রি কোণে। কিন্তু এই যে একটা রশ্মি কি হচ্ছে এরকম ভাবে ডেভিয়েট হয়ে 180 ডিগ্রি কোণে চলে আসছে। কি বললাম? আলফা রশ্মি পজিটিভ আয়ন, পজিটিভ চার্জ, আলফা রশ্মি পজিটিভ চার্জ। তার মানে কি এখানে কি থাকতে হবে? এখানে নিশ্চয়ই পজিটিভ কাউকে থাকতে হবে, এখানে নিশ্চয়ই পজিটিভ কাউকে থাকতে হবে। যদি নেগেটিভ থাকে তাহলে তো এরকম রশ্মি ব্যাক করে 180 ডিগ্রি কোণে আসতো না, সেটা ঠিক বাইরে এরকম ডেভিয়েট করে যেত না। তো তখন রাদারফোর্ড কি বললেন? পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, কারণ উপরের যে 90টা রশ্মি সেগুলো তো পুরো ডিরেক্ট বেরিয়েছে, সেগুলো না কোনো তোমার ডেভিয়েট হচ্ছে না 180 ডিগ্রি কোণে ফিরে আসছে সেরকম তো নয়, 100টার মধ্যে 90টা রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে। তার মানে তিনি কি বললেন? পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, ওখানে কোনো আধান নেই। এবারে কি বলছি? এবারে দেখো এই যে পজিটিভ রশ্মি 90 ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে যে আবার ঘুরে চলে এলো, এর থেকে কি বোঝা গেল? এর থেকে বোঝা গেল যে পরমাণুর সমস্ত পজিটিভ আয়নগুলি একটা কেন্দ্রকের মধ্যে অবস্থান করে। কি বললেন তিনি? তিনি বললেন যে পরমাণুর সমস্ত পজিটিভ আয়ন একটা কেন্দ্রকে অবস্থান করে। বুঝতে পারলে? এখনো কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হয়নি। তিনি শুধু বললেন নিউক্লিয়াসের কনসেপ্ট দিলেন, তিনি শুধু নিউক্লিয়াসের কনসেপ্ট দিলেন। কত সালে? 1911 সালে এক্সপেরিমেন্টটা করেছিলেন। 1911 সালে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন কে? রাদারফোর্ড। বুঝতে পারলে? তো তারপরে আসবে এবারে হচ্ছে যেই চলে এলো, তিনি কিন্তু শুধু নিউক্লিয়াসের কনসেপ্ট দিলেন, তিনি এখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এসবে যায়নি। তিনি বললেন নিউক্লিয়াসের ভেতরে পজিটিভ চার্জের কোনো আধান থাকে, যার জন্যই যদি তুমি হিলিয়াম বা আলফা রশ্মি কোনো পাঠাও তাহলে সে ব্যাক করে আবার 180 ডিগ্রি কোণে বেরিয়ে আসবে। পরবর্তীকালে কিছুদিন পরেই তিনি আরেকজন বিজ্ঞানী এলেন, তার নাম হচ্ছে গোল্ডস্টেইন। তিনি কি বললেন? যে নিউক্লিয়াসের ভেতরে পজিটিভ কোনো চার্জ তো আছে। তো তিনি দেখতে থাকলেন কি আছে তার মধ্যে। তিনি খোঁজ করলেন এই প্রোটনের, পজিটিভ আধানওয়ালা কোনো প্রোটন। তার নাম কি? তার নাম হচ্ছে বিজ্ঞানী গোল্ডস্টেইন। পজিটিভ আধানের নাম দিয়ে দিলেন প্রোটন, কারণ নিউক্লিয়াস শুধু আবিষ্কার করেছিলেন রাদারফোর্ড, নামকে দিলেন প্রোটনটা, সেটা হচ্ছে গোল্ডস্টেইন। আমরা একটা জিনিস চিন্তা করো, পরমাণু নিস্তড়িত, পরমাণুর কোনো আধান নেই। তো যেহেতু প্রোটন আবিষ্কার হয়ে গেছে, প্রোটন কি বলেছেন? প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। তো যেহেতু পজিটিভ চার্জ, তো তাকে কম্পেনসেট বা নিস্তড়িত করার জন্য কি লাগবে? সমসংখ্যক ইলেকট্রন লাগবে। প্রোটন আবিষ্কার হয়েছে, ইলেকট্রনের কনসেপ্ট এখনো কিন্তু কারোর মাথায় আসেনি। তারপরে বিজ্ঞানী জে থমসন এলেন, যিনি বললেন পরমাণু তো নিস্তড়িত, যদি সবই এরকম পজিটিভ হয়ে যায় তাহলে তো তার পজিটিভ হওয়ার কথা, তাহলে নিশ্চয়ই কোনো নেগেটিভ কোনো আধান আছে। তো তিনি তখন তোমার জে থমসন ইলেকট্রনের আবিষ্কার করলেন।
তো তিনি বললেন যে নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো থাকে সেইখানে সমসংখ্যক ইলেকট্রনেরও দরকার। তো এইভাবে কনসেপ্ট এলো ইলেকট্রনের। কে করেছিলেন? বিজ্ঞানী জে জে থমসন। তো হয়ে গেল কি হয়ে গেল? ইলেকট্রন হয়ে গেল, প্রোটন হয়ে গেল। এখনো কিন্তু নিউট্রনের আসার বাকি। নিউট্রন এলো কিভাবে? বিজ্ঞানী চ্যাডউইক বলে একজন আছেন, তিনি দেখলেন কি? তিনি দেখলেন ইলেকট্রনের ভর তো অনেক কম। পরবর্তীকালে দেখা গেছে ইলেকট্রনের ভর অনেক কম। ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻³ কেজি। কত ইলেকট্রনের ভর? পরে স্লাইডে আসে আরো, আমি এখন বুঝিয়ে দিচ্ছি। ইলেকট্রনের ভর কত? 9.1 × 10⁻³ মানে 10 স্কয়ার মানে 100 দিয়ে ডিভাইড হবে, 10 কিউব মানে 1000 দিয়ে। সেরকম ভাবে 10 এর পরে 31টা শূন্য থাকলে যত হবে তত দিয়ে ভাগ হবে 9.1 কে। তার মানে খুবই নগণ্য। ওটা তো ছেড়েই দাও, ওর কোনো ভরই নেই, এরকম ভাবে তুমি ভাবতে পারো। প্রোটনের ভর কত? এটা হচ্ছে ইলেকট্রনের। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻⁻27 কেজি। বুঝতে পারলে? প্রোটনের ভর হচ্ছে 1.67 × 10⁻27 কেজি। কিন্তু তিনি দেখলেন যে পরমাণুর যা ভর তাতে শুধুমাত্র প্রোটনের ভর দিয়ে হচ্ছে না। পরমাণুর, ধরো তুমি আর তোমার বন্ধুর ওয়েট 100, এবার তুমি কাউকে বলে দিলে যে আমাদের দুজনের ওয়েট 100, তোমার ওয়েট যদি 50 হয় তাহলে নিশ্চয়ই অন্য কেউ আছে যার ওয়েট 50। তো সেম হচ্ছে এইখানে, পরমাণুর যা ভর সেই ভরের কিন্তু প্রোটনের ভরের সমপরিমাণ হচ্ছে না। তো তিনি ভাবলেন ইলেকট্রনের ভর নগণ্য, ওটা কোনো কাউন্টেই আসবে না। প্রোটনের যদি এটা হয় তাহলে আর কেউ তো আছে যার জন্য তোমার ওই টোটাল পরমাণুর ভরটা বেড়ে যাচ্ছে। তো তখন তিনি বিজ্ঞানী চ্যাডউইক নিউট্রনের আবিষ্কার করলেন। বিজ্ঞানী চ্যাডউইক। তারও প্রায় সেম ভরই তিনি বললেন যে নিউট্রনের ভরও সেম। তারপরে অনেক এক্সপেরিমেন্ট করে দেখা গেছিল যে হ্যাঁ এইগুলোই ঠিক। তো কি হলো পরমাণুর মধ্যে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে, আর ইলেকট্রন থাকে কিন্তু নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে সেইগুলো কক্ষপথে রাউন্ড করে ঘুরছে। অনেকটা গ্যালাক্সির মতো, আমাদের গ্যালাক্সির মতো, যেমন সূর্য মিডলে আছে আর বিভিন্ন কক্ষপথে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যে গ্রহগুলো আছে সেগুলো ঘুরছে। সেম হচ্ছে এখানে কনসেপ্ট। তুমি ওই কনসেপ্ট দিয়ে মনে রাখতে পারো এই কনসেপ্টগুলো। এই দেখো যেটা বললাম তোমাদের, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের পার্থক্য। এর মধ্যে আরেকটা কলামে অ্যাড করে নেবে, যে কলামে মানে আবিষ্কারকের নামগুলো লিখে রাখবে। ইলেকট্রন হচ্ছে জে জে থমসন, প্রোটন হচ্ছে তোমার গোল্ডস্টেইন, আর নিউট্রন হচ্ছে চ্যাডউইক। ঠিক আছে? তো আমি সরে যাচ্ছি, একবার দেখে নাও কি কি লিখে নাও এটা। পার্টিকেল ইলেকট্রন কি বলছে? ইলেকট্রনের নেগেটিভ চার্জ, জানোই তোমরা ইলেকট্রনের নেগেটিভ চার্জ হবে। প্রোটনের পজিটিভ চার্জ, নিউট্রনের নো চার্জ, নিউট্রনের জিরো, নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন নিষ্ক্রিয়। ইলেকট্রনের মাস কত? 9.1 × 10⁻31 কেজি, যেটা বললাম। প্রোটনের চার্জ কত? প্রোটনের ভর কত? 1.67 × 10⁻27 কেজি। এর থেকে অনেকটাই বেশি। দেখো ইলেকট্রনের ভরের থেকে প্রোটনের ভর অনেকটাই বেশি। নিউট্রনের ভর কত? 1.675 × 10⁻27 কেজি, মানে প্রোটনের সমপরিমাণ ভর। সিম্বল কিভাবে ডিনোট করবে তোমরা? দেখো সিম্বল ডিনোট করে -1 E ফর ইলেকট্রন, উপরে 0, নিচে দেখো -1 E ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করছে, উপরে 0। এগুলো মনে রাখতে হবে কিন্তু। প্রোটন কি হচ্ছে? যেহেতু এটা নেগেটিভ -1, প্রোটন কি +1 P +1, P কিসে রিপ্রেজেন্ট করছে? প্রোটনকে P দিয়ে রিপ্রেজেন্ট করছে। নিউট্রনের কি N দিয়ে, বুঝতেই পারছো, ইলেকট্রন যদি স্মল e দিয়ে রিপ্রেজেন্ট হয়, প্রোটন যদি স্মল p দিয়ে রিপ্রেজেন্ট হয়, নিউট্রন নিশ্চয়ই স্মল n দিয়ে রিপ্রেজেন্ট হবে। তো দেখো এখানে 0 n 1,
এইগুলো কি দেখো, -1 হচ্ছে তোমার -1 ইউনিট চার্জকে ডিনোট করছে, +1 চার্জকে ডিনোট করছে, নো চার্জ মানে 0, এখানে 0 কে ডিনোট করছে। বুঝে গেলে এই কনসেপ্টটা? এবার হচ্ছে লোকেশন ইন দ্য অ্যাটম, কোথায় তারা অবস্থিত, কোথায় তারা লোকেট হয়ে আছে। ইলেকট্রন কোথায় আছে? আউটসাইড দ্য নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে। নিউক্লিয়াসে কে কে আছে বললাম? প্রোটন আর নিউট্রন নিউক্লিয়াসে আছে। তো নিউক্লিয়াসের বাইরে নিশ্চয়ই ইলেকট্রন থাকবে, তো কি লেখা? আউটসাইড দ্য নিউক্লিয়াস। এক্সট্রা নিউক্লিয়ার পার্ট মানে নিউক্লিয়াসের বাইরে যারা আছে তাহলে সেটা হচ্ছে কি? ইলেকট্রন। প্রোটন কোথায় থাকবে বলো বলো বলো, প্রোটন কোথায় থাকবে? প্রোটন তাহলে নিউক্লিয়াসের মধ্যে থাকবে। প্রোটন আর নিউট্রন এক্ষুনি বললাম। দেখো প্রোটন কোথায় আছে? ইন দ্য নিউক্লিয়াস। নিউট্রন কোথায় আছে? ইন দ্য নিউক্লিয়াস। আরেকটা কলাম যেটা অ্যাড করে নিতে বললাম, আবিষ্কারকের নাম, কে কে আবিষ্কার করেছিল সেটা করে নেবে। তো এটা একবার ভালো করে দেখে নাও, এই চার্টটা তোমাদের অনেক হেল্প করবে পড়ার ব্যাপারে। তো এই অবধি তো হয়ে গেল। এবারে পরমাণুর মধ্যে স্থায়ী কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। পরমাণুর মধ্যে স্থায়ী কণা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কিন্তু স্থায়ী কণা ছাড়া অস্থায়ী কতগুলো কণা থাকে সেগুলো তোমাদের জানতে হবে। তো দেখো পরমাণুর স্থায়ী কণার থেকেও অস্থায়ী কণা কতগুলো থাকে তো সেগুলো লিখে রাখো। স্থায়ী কণার মধ্যে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন হয়ে গেল। হ্যাঁ এখানে লিখছি, দেখে নাও। পরমাণু লিখে রাখো, তোমরা খাতা নোট ডাউন করো। পরমাণু এখানে তিনটে পার্টে ভাগ করো। এদিকে এখানে লেখো স্থায়ী, এইখানে লেখো অস্থায়ী, এখানে লেখো সংমিশ্র। স্থায়ী, অস্থায়ী, সংমিশ্র। স্থায়ীর মধ্যে কি আছে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই তিনটাও থাকবে, কিন্তু স্থায়ী কণা। পরমাণুর মধ্যে এরা স্থায়ী, ঠিক আছে। অস্থায়ী কারা? অস্থায়ী হচ্ছে পজিট্রন, মেসন, নিউট্রিনো আর অ্যান্টি নিউট্রিনো। স্থায়ী কণা যখন তোমাদের মনে থাকবে, তুমি যখনই পড়বে স্থায়ী কণা মনেই থাকবে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তোমরা সবসময় মাথায় থাকবে। স্থায়ী কণার কোনো চেঞ্জ হবে না। পরমাণুর অস্থায়ী কণাগুলো কিন্তু তোমাদের সাথে সাথে মনে রাখতে হবে। শুধু ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে চলে গেলে তারপরে হয়তো পরীক্ষায় চলে এলো পরমাণুর মধ্যে অস্থায়ী কণার একটা নাম বলতে, তখন কিন্তু তোমরা বলতে পারবে না। তো নামগুলো এখানে মনে রাখবে। প্রথম কণা কি? পজিট্রন, ঠিক আছে। তারপরে কি? মেসন। অনেক জায়গায় মেসন লেখা থাকে, অনেক জায়গায় পাই মেসনও লেখা থাকে, পাই মেসন। তো দুটোই তোমরা মনে রাখবে, মেসন বা পাই মেসন যেটাই বলা হয় লেখা থাকবে। থার্ড কি? নিউট্রিনো। ফোর্থ হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এরা কি? এরা হচ্ছে অস্থায়ী। নেক্সট হচ্ছে সংমিশ্র। সংমিশ্র কি? সংমিশ্র দুটো উদাহরণ দেওয়া থাকে সব জায়গায় বইতে। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ডয়টেরন আর সেকেন্ড হচ্ছে আলফা রশ্মি। বুঝতে পারলে? তো পরমাণুর মধ্যে শুধুমাত্র যে তুমি যদি ভাবো স্থায়ী কণা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাহলে কিন্তু তোমরা হয়তো ভুল হতে পারো, হয়তো না, ঠিকই ভুল তোমরা। কারণ স্থায়ী কণা ছাড়াই অস্থায়ী সংমিশ্র থাকে। অস্থায়ীতে কারা থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন ছাড়া যদি অস্থায়ী আমি বলি তাহলে কি কি আসবে?
পজিট্রন, মেসন বা পাইমেসন, নিউট্রিনো বা অ্যান্টিনিউট্রিনো, আর সংমিশ্রণের মধ্যে কি কি আছে, ডয়টেরন আর আলফা রশ্মি। এগুলো কিন্তু দিয়ে দেয়, এগুলো কিন্তু ধরো বলে দিলে পরমাণুর মধ্যে অস্থায়ী কোনো কণার নাম বলো, তখন বলতে হবে পজিট্রন বা পাইমেসন বা মেসন, নিউট্রিনো বা অ্যান্টিনিউট্রিনো। আবার যদি বলে সংমিশ্রণ নাম বলতে, তখন বলতে হবে ডয়টেরন বা আলফা রশ্মি। তো ঠিক আছে, এগুলো পড়ে রাখবে তোমাদের সুবিধার জন্য, পরীক্ষা কিন্তু আসে এগুলো। তো পরবর্তীকালে তোমরা তড়িৎ বিদ্যা পড়বে, সেখানে একটা জিনিস লক্ষ্য করবে, সেখানে ধরো তুমি একটা দেখবে একটা কোনো চার্জ বা আধানকে কেন্দ্র করে, ঠিক আছে, কোনো যদি আধান ঘুরপাক খায় তাহলে কি হয়, তার একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ইলেকট্রন ছেড়ে দিয়ে ওই যে নিউক্লিয়াসে যে আধান আছে তার উপর আসার চেষ্টা করে। মানে কি বলছেন, তড়িৎ গতিবিদ্যা অনুযায়ী বলছে যে ধরো নিউক্লিয়াসে পজিটিভ প্রোটন আর নিউট্রন আছে, মানে পজিটিভ কণা আছে। এবার বাইরে তো কি বলছিলেন যে ইলেকট্রন ঘোরাফেরা করছে, ইলেকট্রন ঘোরাফেরা করছে, কিন্তু তড়িৎ গতিবিদ্যা অনুযায়ী তড়িৎ বলছে যে ওই ইলেকট্রনগুলো ঘোরার সময় সমস্ত এনার্জি তোমার রেডিয়েন্ট করে, মানে এনার্জি বিক্ষিপ্ত হয়, ছাড়তে থাকে। তাহলে কি হয়, এনার্জি ছাড়ছে, কি হলো, সে উইক হয়ে পড়ছে। সে উইক হয়ে পড়লে কি হবে, এক সময় কি হবে, নিউক্লিয়াসের উপর সে ঝাঁপিয়ে পড়বে। তো পরমাণু তো এরকম ভাবে কি হচ্ছে, পরমাণুগুলো অস্থায়ী হয়ে যাচ্ছে, মানে এর কোনো কিছুক্ষণ পরে তাহলে কোনো এক্সিস্টেন্সই থাকবে না। কিন্তু সেটা কি হয়, সেটা তো হয় না। তো তারপরে কি বললেন, রাদারফোর্ডের ছাত্র তিনি হচ্ছেন নিলস বোর, তিনি রাদারফোর্ডকে ভুল বলে প্রমাণ করলেন। তিনি বললেন আপনি যে মডেলটা দিয়েছেন সেই মডেল অনুযায়ী যদি এরকম ইলেকট্রনগুলো চারিদিকে ঘুরপাক খেতে থাকে তাহলে তো সে এনার্জি লস করতে থাকবে। তুমি একটা কথা ভাবো, তুমি কোনো বাড়ির চারিদিকে রোজ এরকম চক্কর কাটছো না খেয়ে দেয়, তাহলে কি হবে, একটা সময় পর তুমি হাঁপিয়ে পড়বে। সেটাই হচ্ছে এদের ক্ষেত্রে, ইলেকট্রন কিন্তু কোনো কিছু অবিরত ঘুরে যাচ্ছে, তাদের তো এনার্জি লাগবে, কিন্তু যেহেতু ঘুরে যাচ্ছে, যেহেতু তারা কাজ করছে, তাহলে কি হচ্ছে, তার এনার্জি ছেড়ে দিচ্ছে। এনার্জি ছেড়ে দিলে কি হবে, সেও একসময় উইক হয়ে পড়লে কি হবে, সে পরমাণুর নিউক্লিয়াসের উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে কি পরমাণুর পুরো মডেলটাই রাদারফোর্ড যে মডেলটা দিয়েছিল সেই মডেলটা ভুল বলে প্রমাণিত হলো। তখন নিলস বোর, যিনি হচ্ছেন রাদারফোর্ডের ছাত্র, তিনি একটা নতুন মডেল প্রডিউস করলেন। তিনি কি বললেন, তিনি বললেন হ্যাঁ এটা ঠিক যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নিউট্রন থাকে, নিউক্লিয়াস পুরোপুরি পজিটিভ চার্জ, পজিটিভ আধান দিয়ে গঠিত, এমনকি নিউক্লিয়াসটাও ঠিক, ইলেকট্রনটাও ঠিক চারিদিকে ঘুরছে, কিন্তু ইলেকট্রনগুলি একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে, একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে হচ্ছে ইলেকট্রনগুলো। আর ইলেকট্রনগুলো যখন একটা উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আসে, তারা এনার্জি আকারে সেটা ছেড়ে দেয়, এনার্জি আকারে ছেড়ে দিয়ে তারা উচ্চতর কক্ষপথ থেকে জাম্প দিয়ে নিম্নতর কক্ষপথে আসে, আবার এনার্জি শোষণ করে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে লাফিয়ে যায়। এটাই হচ্ছে তোমার বোরের পরমাণুবাদের স্বীকার্য। তো লিখে নাও বোরের পরমাণুবাদের স্বীকার্যটা কি, আমি বলে দিচ্ছি, তোমরা লিখে নাও বোরের পরমাণু স্বীকার্য। বোরের পরমাণুবাদ তিনটে স্বীকার্য আছে। প্রথম কথা, ইলেকট্রনগুলি নিজেদের ইচ্ছামতো যে কোনো কক্ষপথে ঘোরাফেরা করতে পারে না, এটা হচ্ছে প্রথম স্বীকার্য। তাদের নিজস্ব কক্ষপথ থাকে, একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু একটা নির্দিষ্ট ইলেকট্রন ঘোরাফেরা করে। যেমন হচ্ছে তুমি আবার সেই বললাম সৌরজগতের মিডলে কে বসেছে, সূর্য, তাকে প্রদক্ষিণ কে করছে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। আমাদের এক্সাম্পল পৃথিবী নিচ্ছি, পৃথিবী কিন্তু একটা কক্ষপথেই ঘোরাফেরা করছে। সেম হচ্ছে ইলেকট্রন তার একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘোরাফেরা করে, ও কিন্তু নিজের ইচ্ছা মতো যে কোনো কক্ষপথে বসে যেতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্বীকার্য। সেকেন্ড স্বীকার্য হচ্ছে ইলেকট্রনগুলো ঘোরাফেরার সময়, যে নিউক্লিয়াস চারদিকে যখন ঘুরছে ইলেকট্রনগুলো, তারা কিন্তু কোনো শক্তি শোষণ, মানে তারা কিন্তু কোনো এনার্জি রেডিয়েন্ট করে না, মানে এনার্জি বিকিরণ করে না। যদি বিকিরণ করতো তাহলে তো কি হতো, ওই নিউক্লিয়াসের ঝাঁপিয়ে পড়তো, তাহলে আর কোনো স্থায়িত্ব থাকতো না তার পুরো পরমাণুবাদ মডেলের। তো সেকেন্ড স্বীকার্য কি বলছে, নির্দিষ্ট কক্ষপথে থাকাকালীন ইলেকট্রন কোনো শক্তি গ্রহণ বা বর্জন করে না, এটা হচ্ছে সেকেন্ড স্বীকার্য। তো কখন শক্তি শোষণ বা বর্জন করবে,
তখনই করবে যখন তুমি একটা নিচের স্থানে আছো, মানে একটা একদম নিচের শ্রেণীতে দাঁড়িয়ে আছো, তোমাকে 10 নম্বর সিঁড়িতে যেতে হবে। তো তোমাকে এনার্জি গেইন করে তারপর তো তুমি সিঁড়ি বেয়ে উঠবে। আবার যখন ধরো নিচের দিকে নামো তখন কি হয়, খুব ইজিলি নেমে যাও, একদম খুব ইজিলি নেমে যাও। তো এখানেও হচ্ছে সেম কনসেপ্ট এটাও ফলো করে, এরাও মানুষের তো সেম কনসেপ্ট ফলো করে। এবার যখনই উপরে উঠতে হয় তখন কি চার্জ আপ হতে হয়। তো চার্জ আপ কিভাবে হবে, তোমাকে এনার্জি নিতে হবে, সেই ইলেকট্রনগুলোকে এনার্জি শোষণ করে নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে জাম্প দেয়। আবার ঠিক উল্টোটা, যখন এনার্জি শোষণ করলো, ইলেকট্রন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতর কক্ষপথে চলে গেল। আবার যখন এনার্জি রেডিয়েন্ট করলো তখন কি হয়, তখন উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে আবার ফিরে আসে। তো এটাই হচ্ছে তোমার বোরসের পরমাণুবাদের শেখার্য। তো আশা করি বুঝতে পারবে অ্যাটমিক স্ট্রাকচার, পরমাণুর গঠন। এটা খুবই ইজি একটা চ্যাপ্টার, কনসেপ্টের সাহায্যে আমার সাহায্যে পড়ো, অনেক ইজিলি বুঝতে পারবে। তো আশা করি সব বুঝতেই পারলে কনসেপ্ট পুরোটা। তো আজকের মতো এই অবধি, পরের দিন আরো অনেক নতুন পরমাণুর আরো নতুন কনসেপ্ট নিয়ে আসবো। ততদিন অবধি শুভরাত্রি।